সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি লায়লা নার্গিস কামাল, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। অর্থনীতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রদের আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং সুস্থ আছো। আমি তোমাদের পড়াচ্ছি পাবলিক ফিনান্স। পাবলিক ফিনান্সের যে চ্যাপ্টারটি আমরা পড়ছি সেটি হচ্ছে সরকারি ঋণ। এই সরকারি ঋণ চ্যাপ্টারের যে টপিকগুলো নিয়ে আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেগুলো হচ্ছে ডিফারেন্স বিটুইন ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ডেট এবং আরও জানব বিটুইন ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ডেট হুইচ ওয়ান ইজ মোর ইউজফুল ফর বাংলাদেশ। আমরা গত ক্লাসগুলোতে বিভিন্ন ধরনের ঋণের প্রকারভেদ সম্পর্কে জেনেছিলাম এবং তারই মাঝখানে একটা ছিল আমাদের যে অভ্যন্তরীণ ঋণ এবং বৈদেশিক ঋণ। তো এই অভ্যন্তরীণ ঋণ এবং বৈদেশিক ঋণের মাঝখানে কি পার্থক্য আছে সেটি আমরা আজ প্রথমে জানব। প্রথমে যদি আমরা দেখি সেটা হচ্ছে ঋণের উৎসগত পার্থক্য। অর্থাৎ আমাদের যে অভ্যন্তরীণ ঋণ সেটার উৎস আমরা দেখেছি দেশীয় ব্যাংক, বিভিন্ন দেশীয় আর্থিক প্রতিষ্ঠান, কেন্দ্রীয় ব্যাংক, এছাড়া ব্যক্তিবর্গ, এদের কাছ থেকে সাধারণত কোনো অভ্যন্তরীণ ঋণগুলো কোনো দেশের সরকার উত্তোলন করে থাকে। আর বৈদেশিক যে সরকারি ঋণটা হয় সেটির উৎস হয় বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, যেমন আমরা বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক অর্থ তহবিল, এশীয় উন্নয়ন ব্যাংক ইত্যাদির কথা বলেছি। এছাড়া আছে বিদেশি রাষ্ট্র, তারা দিয়ে থাকে, বিভিন্ন ব্যক্তিবর্গ বিদেশি তারাও দিয়ে থাকে, এছাড়া কিছু আর্থিক প্রতিষ্ঠান থাকে আলাদা, তারাও এই বৈদেশিক ঋণ দিয়ে থাকে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে উৎসগত ঋণ দিক থেকে অভ্যন্তরীণ ঋণ এবং বৈদেশিক ঋণের একটি পার্থক্য রয়েছে। এরপর আমরা যেটি দেখতে যাচ্ছি সেটি হচ্ছে ঋণের বোঝা। দেখা যাচ্ছে যে অভ্যন্তরীণ ঋণের যখন পরিশোধ করে তখন কিন্তু দেশের অর্থ দেশেই থাকে যায়। সুতরাং সেক্ষেত্রে আর্থিক বোঝাও যদি সৃষ্টি হয় তাহলে তারপরও প্রকৃত বোঝার কিন্তু সৃষ্টি হয় না। আর এখানে দেখা যায় যে সরকার কিংবা দেশের জনগণের তার জন্যই আভ্যন্তরীণ ঋণের কোনো ধরনের চাপ অনুভব করে না। আর অন্যদিকে দেখা যায় যে বৈদেশিক ঋণ যখন সুদ আসলে পরিশোধ করতে হয় সেক্ষেত্রে দেশের অর্থ বিদেশে চলে যায় বলে এই ধরনের ঋণের ক্ষেত্রে আর্থিক বোঝার পাশাপাশি প্রকৃত বোঝারও সৃষ্টি হয়। এবং এই জন্যই দেখা যায় যে এই যে ঋণটি বৈদেশিক ঋণের বোঝা সেটি সরকার জনগণের উপর তো পড়ে, এমনকি অনেক সময় ভবিষ্যৎ বংশধরদের উপরও বৈদেশিক ঋণের এক ধরনের বোঝা বা চাপ সৃষ্টি হয়ে থাকে। তৃতীয় আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ঋণের শর্ত। অভ্যন্তরীণ ঋণ সরকার অতি সহজে দেশের ভিতর থেকে গ্রহণ করতে পারে। যদি তহবিল থাকে তাহলে যে কোনো সময় এই সরকার এটি গ্রহণ করতে পারে এবং এক্ষেত্রে সরকারের কোনো শর্ত মেনে নিতে হয় না। কিন্তু বৈদেশিক ঋণ দেখা যায় যখন গ্রহণ করতে যায় তখন সরকারকে নানা ধরনের শর্ত মেনে চলতে হয়। কোনো ধরনের শর্ত পূরণে যদি কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হয় তাহলে দেখা যায় যে ঋণ প্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হয় এবং দেখা যায় যে বিশেষ প্রয়োজনে কখনো কখনো সরকারকে প্রতিকূল শর্ত মেনে নিয়েও বিদেশ থেকে ঋণ নিতে হয়। সুতরাং ঋণের শর্তের দিক থেকেও আমরা দেখতে পাচ্ছি যে অভ্যন্তরীণ ঋণ এবং বৈদেশিক ঋণের মাঝখানে কিছু পার্থক্য রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ঋণের প্রাপ্যতা, অর্থাৎ ঋণটা পেতে কেমন, কিভাবে পাওয়া যাবে। অভ্যন্তরীণ ঋণ পাওয়া সরকারের জন্য অত্যন্ত সহজ, যে কোনো সময় দেশের যে কোনো লোকের কাছ থেকে কিংবা প্রতিষ্ঠানের কাছ থেকে সরকার ঋণ গ্রহণ করতে পারে এবং আমরা এটাও জানি যে সরকার ইচ্ছা করলে বাধ্যতামূলক ঋণও কিন্তু অভ্যন্তরীণ উৎস থেকে গ্রহণ করতে পারে। কিন্তু বৈদেশিক উৎস থেকে ঋণ পাওয়া মোটেও সহজ কাজ নয়। এছাড়া সরকার কোনো বিদেশি নাগরিক বা প্রতিষ্ঠানকে তাকে ঋণ দেওয়ার জন্য বাধ্যও করতে পারে না। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ঋণের উদ্দেশ্য, অর্থাৎ সরকার যে ঋণটি গ্রহণ করে সেটি কি উদ্দেশ্য গ্রহণ করছে। দেখা যায় যে অভ্যন্তরীণ উৎস থেকে যখন ঋণ গ্রহণ করে তখন দেখা যায় সেটির উদ্দেশ্য থাকে সাধারণত দৈনন্দিন যে চলতি ব্যয়টা আছে সেটি নির্বাহ করার জন্যই করে থাকে। আর
দৈনন্দিন ব্যয় নির্বাহ ছাড়াও সরকারি কিছু থাকে যে বড় বড় উন্নয়ন প্রকল্প, সেগুলো বাস্তবায়নের জন্য দেখা যায় সাধারণত সরকার বৈদেশিক ঋণগুলো গ্রহণ করে থাকে। এরপরে আসছে আমাদের ঋণ পরিশোধের সময়, অর্থাৎ এই যে ঋণটি গ্রহণ করছে, এই ঋণটি পরিশোধ করার জন্য যে সময়টি থাকে সেটি কিরকম হয়ে থাকে। ঋণের সময়টি দেখা যায় যে অভ্যন্তরীণ ঋণ সাধারণত স্বল্পকালীন হয়ে থাকে এবং এটি যে কোনো সময় অল্প সময়ের ভিতরেই সরকারকে পরিশোধ করতে হয়। কিন্তু বৈদেশিক যে ঋণগুলো আছে সেগুলি সাধারণত দেখা যায় যে দীর্ঘমেয়াদী এই ঋণগুলো হয়ে থাকে এবং সেটি যেহেতু আমাদের দীর্ঘ সময় ব্যাপী নিয়ে দিতে হয়, সেক্ষেত্রে দেখা যায় যে কিছু সমস্যারও কখনো কখনো সৃষ্টি হয়ে থাকে। এরপরে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ঋণ পরিশোধের উপায়, অর্থাৎ কি উপায়ে ঋণটি পরিশোধ করা হবে। অভ্যন্তরীণ ঋণ পরিশোধ করা খুবই সোজা। সরকারের যদি কিছু উদ্বৃত্ত জমা হয় বা কিংবা প্রয়োজনে কখনো কখনো নতুন নোট ছাপিয়েও সরকার ঋণ পরিশোধ করতে পারে। আর বৈদেশিক ঋণ সহজে পরিশোধ করা যায় না, কারণ বৈদেশিক ঋণ পরিশোধ করার জন্য বৈদেশিক মুদ্রা সংস্থানের প্রয়োজন হয়। অভ্যন্তরীণ মুদ্রা সংকট না থাকলেও অনেক সময় দেখা যায় যে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার অভাবে এই ধরনের ঋণ পরিশোধ করা যায় না। স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ। অভ্যন্তরীণ ঋণের ক্ষেত্রে যেহেতু কোনো রকম শর্ত থাকে না, সেজন্য সরকার এই ঋণটি কিভাবে কোথায় ব্যয় করবে এভাবে ক্ষেত্রে সে পুরোপুরি স্বাধীনতা ভোগ করে থাকে। কিন্তু বৈদেশিক ঋণের ক্ষেত্রে নানা ধরনের শর্ত মানে চলতে হয় বলেই এই ঋণের ব্যয়ের ব্যাপারে সে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ঋণ প্রাপ্তিতে প্রতিযোগিতা। অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ পেতে গেলে সরকারকে কিন্তু কোনো রকমের প্রতিযোগিতার সম্মুখীন হতে হয় না, কিন্তু দেখা যায় যে বিদেশি ঋণ গ্রহণ করতে গেলে বা বৈদেশিক ঋণ গ্রহণ করতে গেলে অনেক ক্ষেত্রেই প্রকল্পের গ্রহণযোগ্যতা এবং ঋণ গ্রহণকারী বিভিন্ন দেশের মধ্যে প্রতিযোগিতার সৃষ্টি হয়, যার ফলে ঋণ গ্রহণের ক্ষেত্রে কিছুটা কোনো কোনো সময় অসুবিধারও সৃষ্টি হতে পারে। আরেকটি ব্যাপার হচ্ছে যে আমাদের যে অভ্যন্তরীণ ঋণগুলো থাকে সেটি কিন্তু মোটামুটি নিশ্চিত থাকে যে কোথা থেকে ঋণটি পাবে, কিন্তু বৈদেশিক ঋণের ক্ষেত্রে এই ধরনের কোনো নিশ্চয়তাও থাকে না। তো সুতরাং এক্ষেত্রে আমরা বলতে পারি যে অভ্যন্তরীণ ঋণ এবং বৈদেশিক ঋণ এই দুই ঋণের মাঝখানে কিন্তু বেশ কিছু পার্থক্য আছে। তো এখন আমরা যে জিনিসটি জানি আসলে যে বৈদেশিক ঋণ এবং অভ্যন্তরীণ ঋণ, এই ঋণের পার্থক্য জানার মূল উদ্দেশ্যটি হচ্ছে আমাদের যে আমাদের মতো যে উন্নয়নশীল দেশগুলো আছে তারা কিন্তু আমরা বিভিন্ন সময় ঋণ গ্রহণ করে থাকি, অর্থাৎ আমরা বৈদেশিক ঋণও গ্রহণ করে থাকি আবার অভ্যন্তরীণ উৎস থেকেও ঋণ নিয়ে থাকি। এই দুই ঋণের মাঝখান থেকে কোন ধরনের ঋণ আমাদের বাংলাদেশের জন্য বেশি প্রয়োজনীয় সেটি এখন আমাদের জানার বিষয়। তো সরকার প্রয়োজনে দেখা যায় যে দেশের আভ্যন্তরীণ উৎস থেকে এবং বৈদেশিক উৎস থেকে ঋণ গ্রহণ করে থাকে এবং উভয় ধরনের ঋণের যে সুবিধা এবং অসুবিধা দুটোই আছে তাও কিন্তু আমরা এতক্ষণ জানলাম। তবে দেখা যায় যে বৈদেশিক ঋণের তুলনায় অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ গ্রহণ করা দেশের জন্য অধিক কল্যাণকর হয়ে থাকে। সেজন্য দেখা যায় যে সরকার বেশিরভাগ ক্ষেত্রেই চায় যে অভ্যন্তরীণ উৎসগুলো থেকে ঋণ গ্রহণ করা। এখন আমরা একটু দেখে আলোচনা করে যে অভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণের মধ্যে বাংলাদেশের জন্য কোনটি গ্রহণ করা বেশি সুবিধাজনক। আমরা যদি প্রথমে দেখি যে ঋণ প্রাপ্তির সহজলভ্যতা এই প্রসঙ্গে, তাহলে অবশ্যই দেখা যাচ্ছে যে বৈদেশিক ঋণের তুলনায় অভ্যন্তরীণ ঋণ গ্রহণ করা অত্যন্ত সহজ। সরকার যে কোনো জরুরি প্রয়োজনে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ সংগ্রহ করতে পারে। অনেক সময় দেখা যায় যে বৈদেশিক যে উৎসগুলো আছে সেখান থেকে প্রতিশ্রুত যে ঋণের কথা ছিল সেটি আবার পাওয়া যায় না, এবং সময় মতো বৈদেশিক ঋণ যদি পাওয়া না যায় তাহলে যে প্রকল্প গ্রহণ করার কথা ছিল সেই প্রকল্প নির্দিষ্ট সময়ে বাস্তবায়ন করা সম্ভব হয় না, এবং এর ফলে জনগণের ভোগান্তিও অনেক বেড়ে যায় এবং অর্থনীতিতে বিপর্যয়ও নেমে আসতে পারে। এই জন্য দেখা যায় যে বাংলাদেশের মতো উন্নয়ন দেশের জন্য বৈদেশিক ঋণের তুলনায় অভ্যন্তরীণ ঋণ অধিক বেশি সহায়ক। এরপর হচ্ছে ঋণের নিশ্চয়তা। অভ্যন্তরীণ ঋণ একদম আমরা 100% শিওর থাকতে পারি যে এই উৎস থেকে যদি সরকার ঋণ গ্রহণ করতে চায় তাহলে অবশ্যই পাবে, কিন্তু বৈদেশিক ঋণ অনেক বেশি অনিশ্চিত এবং
অনেক বেশি অনিশ্চিত ঋণের উপর নির্ভর করে কিন্তু উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করাটা একটু কঠিন হয়ে যায়। এই জন্য নিশ্চয়তার দিক থেকেও আমরা যদি ধরি তাহলে অভ্যন্তরীণ ঋণ অবশ্যই বেশি গ্রহণযোগ্য। এরপর হচ্ছে ঋণের জনপ্রিয়তার দিক থেকে কথা যদি আমরা চিন্তা করি, আমাদের যে অভ্যন্তরীণ ঋণটা আমরা গ্রহণ করে সরকার, সেটা কিন্তু জনগণের কাছে খুব একটি অপ্রিয় নয়। কারণ দেশের সব জনগণই মনে করে যে দেশের অভ্যন্তরীণ ঋণের থেকে বৈদেশিক ঋণ অনেক বেশি অপ্রিয়, কেননা বৈদেশিক ঋণের যে বোঝা বা ভার সেটি বেশি কঠিন, বরঞ্চ অভ্যন্তরীণ ঋণের বোঝা বা ভারটি সেই তুলনায় অনেক কম। এরপর হচ্ছে যে জরুরি অবস্থা মোকাবেলা। অনেক সময় অনেক দেশে বিভিন্ন ধরনের জরুরি অবস্থা দেখা দেয়, বিশেষ করে প্রাকৃতিক কোনো দুর্যোগ ঘটলে তখন যে জরুরি অবস্থাটা হয়, এটি মোকাবেলা করার জন্য যদি আমরা বৈদেশিক ঋণের আশায় বসে থাকি তাহলে কিন্তু এটা অনেক সময় কঠিন হয়ে যায়। কারণ এই বৈদেশিক ঋণ পাওয়ার যে প্রক্রিয়াটি, এটি অনেক সময় দীর্ঘসূত্রিতা অনুসরণ করে, এবং যার ফলে এই ঋণ এসে এই জরুরি অবস্থা মোকাবেলা করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ গ্রহণ করা সরকারের জন্য অনেক বেশি স্বস্তিদায়ক এবং যে কোনো সময়ে সম্ভব। এরপর হচ্ছে দেশের অর্থ দেশেই থাকে, অর্থাৎ এই ব্যাপারটি হচ্ছে ঋণ পরিশোধের ক্ষেত্রের সঙ্গে জড়িত। আমরা যদি বৈদেশিক উৎস থেকে ঋণ গ্রহণ করে থাকি তাহলে কিন্তু সুদ আসল সহ এটি পরিশোধ করতে গেলে দেশের যে অর্থ সেটা দেশের বাইরে চলে যায়, এবং এর ফলে আমরা জানি যে দেশের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভটি আছে সেখানে কিন্তু চাপ পড়ে যায়। কিন্তু অভ্যন্তরীণ উৎস থেকে যে ঋণটা গ্রহণ করা হয় সেটা তো পরিশোধ করলে সুদ আসল সহ দেশের ভিতরেই থাকে, যার ফলে দেখা যায় যে এটি একদিক থেকে সুবিধাজনক একটি ব্যাপার বলে বিবেচিত হয়। এরপর যেটি আছে সেটি হচ্ছে ঋণের প্রতিকূল শর্ত। আমাদের অভ্যন্তরীণ ঋণ আমরা জানলাম যখন আমরা পার্থক্যটা পড়েছি যে অভ্যন্তরীণ ঋণ শর্ত মুক্ত থাকে, যার ফলে সরকার স্বাধীনভাবে নীতি গ্রহণ করতে পারে এবং সেটি বাস্তবায়ন করতে পারে। এবং কিন্তু দেখা যায় যে আমরা যদি বৈদেশিক ঋণ গ্রহণ করি তাহলে সেই ঋণ বেশিরভাগ সময়ই থাকে শর্তযুক্ত, এবং অনেক সময় যে দাতা দেশগুলো থাকে তাদের চাপিয়ে দেওয়া প্রতিকূল শর্ত মেনে নিয়েও সরকারকে ঋণ গ্রহণ করতে হয়, এবং দাতাদের পছন্দ মতো প্রকল্পে ঋণের অর্থটিও ব্যয় করতে হয়। এতে দেখা যায় যে ঋণের আনার ফলে দেশ লাভজনক পরিস্থিতিতে যাওয়ার পরিবর্তে বেশিরভাগ ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, এবং যেহেতু ঋণের অর্থটি যথাযথভাবে তাদের পছন্দ মতো ব্যবহার করতে হয়, আমাদের পছন্দ মতো আমরা ব্যবহার করতে পারি না, সুতরাং এর দ্বারা যতটুকু উন্নয়ন হওয়া সম্ভব ছিল সেটুকু কাঙ্ক্ষিত মাত্রায় হয়ও না। এরপর আমরা বলতে পারি ঋণ পরিশোধ। আমরা জেনেছি যে ঋণ পরিশোধ যদি আমরা অভ্যন্তরীণ ঋণ পরিশোধ করি তাহলে কিন্তু কোনো বিদেশি মুদ্রা বা স্বর্ণ মুদ্রার প্রয়োজন হয় না, অভ্যন্তরীণ ঋণ দেশীয় মুদ্রাতেই পরিশোধ করা যায়। কিন্তু যদি আমরা বৈদেশিক ঋণ পরিশোধ করতে যাই তাহলে দেখা যায় যে সেটি বৈদেশিক মুদ্রা কিংবা স্বর্ণের মাধ্যমে এটি পরিশোধ করতে হয়, যা কিনা সেই সরকারের জন্য হয় কষ্টকর এবং দেশের জন্য সেটি কল্যাণ বয়ে আনে না। সুতরাং ঋণ পরিশোধের দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলেও দেখব যে অভ্যন্তরীণ ঋণ বৈদেশিক ঋণের তুলনায় অধিকতর গ্রহণযোগ্য। এরপর আছে ঋণের বোঝা। অভ্যন্তরীণ ঋণের তেমন কোনো আর্থিক বোঝা আসলে নেই, অনেকে এটি মনে করেন, এবং অভ্যন্তরীণ ঋণ পরিশোধ করলে যেহেতু অর্থ দেশেই থেকে যায় তাই এটি দেশের জন্য কোনো অতিরিক্ত ভার বা বোঝার সৃষ্টি করে না, কিন্তু বৈদেশিক ঋণের বোঝা অনেক বেশি। সুতরাং বোঝার দিক থেকে বিবেচনা করলেও আমরা বলতে পারি যে বৈদেশিক ঋণ আমাদের জন্য কম গ্রহণযোগ্য। স্বাধীন এবং সার্বভৌমত্ব রক্ষা। প্রতিকূল শর্তযুক্ত যদি বৈদেশিক ঋণ হয় তাহলে দেখা যায় এটা অনেক সময় দেশের স্বাধীন সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। বৈদেশিক ঋণের সাহায্যে সরকার স্বাধীনভাবে নীতি প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন করতে পারে না। বিদেশি যে দাতা সংস্থাগুলো আছে যেমন ওয়ার্ল্ড ব্যাংক বা IMF, এরা দেশের অভ্যন্তরীণ বিষয়ে অনেক সময় হস্তক্ষেপ করে থাকে। সুতরাং স্বাধীনভাবে উন্নয়ন ব্যয় নির্বাহের জন্য বৈদেশিক ঋণের চেয়ে অভ্যন্তরীণ ঋণ বেশি গ্রহণযোগ্য এবং কল্যাণকর। সর্বশেষ যে বিষয়টি আসছে সেটি হচ্ছে আমাদের প্রকল্প বাস্তবায়ন। অভ্যন্তরীণ ঋণ আমরা জানি নিশ্চিত, শর্ত মুক্ত এবং যখন খুশি প্রয়োজন আমরা সেটি উত্তোলন করতে পারি, সুতরাং এর দ্বারা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা সহজ এবং নিরাপদ, এবং এর উপর ভিত্তি করে আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করতেও বেশি সহজবোধ্য বলে মনে করা হয়।
কিন্তু বিদেশি ঋণের ক্ষেত্রে আমরা দেখলাম যেটি একটু অনিশ্চিত, প্রতিকূল শর্তযুক্ত। সুতরাং বৈদেশিক ঋণের উপর নির্ভর করে যদি দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হয়, তাহলে এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে সবসময় ফলপ্রসূ হয় না। বিদেশি ঋণ সময় মতো না পাওয়া যায়, কিংবা দাতা সংস্থা যদি প্রকল্পের মাঝপথে ঋণ দিতে অস্বীকার করে, তাহলে কিন্তু উন্নয়ন প্রকল্প থেমে যায়। সুতরাং এসব দিক থেকেও আমরা বলতে পারি যে উন্নয়নশীল দেশে নিরাপদ প্রকল্প বাস্তবায়নের জন্য বৈদেশিক ঋণের চেয়ে অভ্যন্তরীণ ঋণ বেশি গ্রহণযোগ্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তা থেকে কিন্তু মনেই হতে পারে যে অভ্যন্তরীণ ঋণ গ্রহণ করাই বাংলাদেশ সরকারের জন্য অধিক যুক্তিযুক্ত। কিন্তু বাস্তবতার বিবেচনায় বলা যায় যে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর বিদেশি ঋণ এড়িয়ে যাবার কোনো উপায় নেই। তবে একথাও সত্য যে বিদেশি ঋণ একটি দেশকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্য দেশের প্রতি নির্ভরশীল করে তোলে। আমরা আমাদের স্বাধীনতা উত্তর সময়কালীন যে অর্থনৈতিক অবকাঠামো সেটি চিন্তা করি, তাহলে কিন্তু ঠিক একই চিত্রটি আমরা ফুটে উঠতে দেখব। এক্ষেত্রে আমরা বলতে পারি আসলে যে বৈদেশিক ঋণকে এড়িয়ে যাওয়ার সুযোগ যেমন আমাদের নেই, তেমনি আমরা আবার কিন্তু পুরোপুরি অভ্যন্তরীণ ঋণের উপরও নির্ভরশীল হতে পারছি না। কারণ দেখা যায় যে বাংলাদেশের মতো যে দেশগুলো আছে তাদের সবচেয়ে যে সমস্যা বড়, সেটি হচ্ছে যে এদের অর্থনৈতিক অবকাঠামোটি দুর্বল। বেকারত্ব, দারিদ্রতা, দুর্বল অবকাঠামো, এর কারণে দেখা যায় যে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অবশ্যই বৈদেশিক ঋণের প্রয়োজন হয়ে থাকে। কেননা একটি দেশের, আমাদের মতো যে উন্নয়নশীল দেশগুলো আছে, সেই দেশের সরকারের সবসময় কর আরোপ করে কিংবা করের হার বাড়িয়ে আয় বাড়ানো সম্ভব হয় না, এবং যে বড় বড় প্রকল্পগুলো আছে সেটি বাস্তবায়নও সবসময় অভ্যন্তরীণ আয় দ্বারা মেটানো সম্ভব হয় না। এছাড়া দেখা যায় যে আমাদের যে অভ্যন্তরীণ ঋণের যে উৎসগুলো আছে তাও কিন্তু সীমিত। তো এ কথা প্রেক্ষিতে বোঝাই যায় যে বৈদেশিক ঋণ যদি না হয়, তাহলে কিন্তু আমাদের যে বড় ধরনের উন্নয়ন করার প্রয়োজন সেটি আমরা করতে পারি না। এক্ষেত্রে অবশ্যই আমাদের বৈদেশিক ঋণ লাগবে। এছাড়া আমরা যদি আরেকটু দিকে চিন্তা করি, যদি আমরা বিশ্বের অন্যান্য দেশগুলোর দিকে তাকাই, দেখা যায় যে যাদের অর্থনৈতিক অবস্থা পূর্বে খারাপ ছিল, তাদের সেই দেশগুলোর বেশিরভাগই কিন্তু বৈদেশিক ঋণ গ্রহণের মাধ্যমে তাদের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করেছে। যেমন আমরা যদি আজকের জাপানের কথাই ধরি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের অর্থনীতি কিন্তু প্রায় পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল, এবং তারা সে সময় বিভিন্ন উন্নত দেশ, দাতা সংস্থা, জাতিসংঘ, ওয়ার্ল্ড ব্যাংক, এদের কাছ থেকে সাহায্য এবং ঋণ নিয়ে তাদের অর্থনৈতিক অবস্থার কিন্তু আমূল পরিবর্তন ঘটিয়েছে, এবং বর্তমানে তারা বিশ্বের অন্যতম একটি উন্নত দেশ হিসেবে পরিগণিত হয়েছে। এছাড়া পাশাপাশি আমরা যদি মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া কিংবা ভারত, এদের কথাও চিন্তা করতে পারি। একসময় কিন্তু এদের অর্থনৈতিক অবস্থাও যথেষ্ট খারাপ ছিল। এরাও বিদেশি ঋণ গ্রহণ করেছে, এবং এই বিদেশি ঋণের সদ্ব্যবহার এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে তাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটিয়ে তারাও এখন উন্নত দেশের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে। তো সেই দিক থেকেও যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের জন্য মনে হয় যে আমাদের আসলে বৈদেশিক ঋণ গ্রহণ করতে হবে। কারণ এখন পর্যন্ত শুধুমাত্র অভ্যন্তরীণ ঋণের উপর ভিত্তি করে দেশের উন্নয়ন ঘটানোর মতো সক্ষমতা আমরা অর্জন করতে পারিনি। তো এজন্যই যতদিন পর্যন্ত আমাদের সেই সক্ষমতা তৈরি না হয়, সেই পর্যন্ত আমাদেরকে বৈদেশিক ঋণ গ্রহণ করতে হবে। তবে আস্তে আস্তে এর পরিমাণটি আমাদের কমিয়ে আনতে হবে। তবে এখন যেটি জরুরি সেটি হচ্ছে এই বৈদেশিক ঋণের সদ্ব্যবহার করা। অর্থাৎ বৈদেশিক ঋণ যেটি আমরা আনছি সেটির যদি আমরা যথাযথ ব্যবহার করি, তাহলে অবশ্যই আমাদের অর্থনৈতিক উন্নয়ন সংঘটিত হবে, এবং এই ঋণের বোঝা বা ভার আমরা খুবই কম অনুভব করব। সুতরাং এ প্রেক্ষিতে বলা যায় যে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে এই মুহূর্তে বৈদেশিক ঋণ গ্রহণ করা প্রয়োজন। তো আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ। সবাইকে আমার ক্লাস দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।